মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। আমি আসলে তাকে আর এখন প্রধানমন্ত্রী বলতে রাজি না, তিনি মুখ্যমন্ত্রী। ওই যে ভারতের অঙ্গরাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রীরা আছে তিনি তার চেয়েও নিচে লেভেলে অবস্থান করতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দামটুকু আছে তারও সেই দামটুকু নাই। আর শুক্রবার দুপুর ২টায় মুখ্যমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীদের বহনকারী উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এখন এই যে কিছু মানে সরকারের হলুদ মিডিয়া আছে না, এই সরকারের এই হলুদ মিডিয়া বলতেছে যে শেখ হাসিনাকে নাকি দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে। কিন্তু ঘাটাঘাটি করে জানা গেল এই মুখ্যমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল মেনে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী এই বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে, এই মুখ্যমন্ত্রী হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যায়নি। হাসিনা বলেছিল আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব, তারা তার বাইরে নেই। আমি তার উত্তর দিয়েছি তোমার জানা নেই, ইসলামের স্টাডি করো। তুমি নিজের জায়গাটা বাঁচাবার জন্য তুমি বলছো তারা আহলে কিতাব। সেরকম আদিদের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেরোনিদের বিরুদ্ধে কথা বলছেন। বেরোনি 22 সালে রিটায়ারের পরে আমার একই ডিপার্টমেন্টের ছাত্র। বিদায়ী রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত জনাব পিটার ডি হাস, তাকে নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে। সমালোচনা করার তেমন কিছুই নেই। আলোচনাটা ইতিবাচক যে তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে প্রাণান্ত চেষ্টা করেছেন, দৌড়দৌড়ি করেছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং নানা রকম হুমকি ধামকি থেকে শুরু করে অস্বস্তিকর পরিস্থিতিতে তিনি পড়েছেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ যে নির্বাচন হয়ে গেল জানুয়ারি মাসের 7 তারিখে, এই 7 তারিখের নির্বাচনের ঠিক 15 দিন আগ পর্যন্ত তিনি তার গতি অব্যাহত রেখেছিলেন। ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নাকি তাকে সংবর্ধনা জানানোর জন্য কেউই এগিয়ে আসেনি। প্রিয় দর্শক শ্রোতা, কথাটি ফাঁস করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন এবং কি ভারতের পক্ষ থেকে ভারত যে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটাকে উদ্দেশ্য করেই ভারতের একজন বক্তা, খুব ভালো করেই হয়তো আপনারা তাকে চিনবেন, তার নাম হলো ইয়াসিন আরাফাত। বাংলাদেশের ইস্যু নিয়ে মাঝে মধ্যে তিনি অনেক ধরনের কথা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সমালোচনাও করে থাকেন তিনি। তো অবশেষে আবারও নতুন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সমালোচনা করে এসব কি বললেন, যেটা হয়তো তার বক্তব্যটি শুনলেই বুঝতে পারবেন। এবং কি ভিপি নুরুল হক নূরের একটি বক্তব্য ভাইরাল, সেটিও শেয়ার করব। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে গোপন কিছু রহস্য, তিনি কেন আসলে পদত্যাগ করলেন এবং গোপন কিছু রহস্য ফাঁস করেছেন গোলাম মোল্লা রনি। মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন, আর আপনাদের মতামতগুলো ভিডিওর শেষ মুহূর্তে গিয়ে আপনারা জানাবেন। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। তো দেখার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন সবগুলো ভিডিও আমরা এক এক করে দেখে আসি। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আবারও 2 দিনের সফরে ভারতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। আমি আসলে তাকে আর এখন প্রধানমন্ত্রী বলতে রাজি না, তিনি মুখ্যমন্ত্রী। ওই যে ভারতের অঙ্গরাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রীরা আছে তিনি তার চেয়েও নিচে লেভেলে অবস্থান করতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দামটুকু আছে তারও সেই দামটুকু নাই। আর শুক্রবার দুপুর 2টায় মুখ্যমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীদের বহনকারী উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এখন এই যে কিছু মানে সরকারের হলুদ মিডিয়া আছে না, এই সরকারের এই হলুদ মিডিয়া বলতেছে যে শেখ হাসিনাকে নাকি দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে। কিন্তু ঘাটাঘাটি করে জানা গেল এই মুখ্যমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল মেনে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী এই বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে, এই মুখ্যমন্ত্রী হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যায়নি। নাম মাত্র একটা প্রতিনিধি পাঠানোর দায়িত্ব পালন করছে। কারণ বিনা ভোটের প্রধানমন্ত্রী, নাম মানে নামে প্রধানমন্ত্রী, কামে মুখ্যমন্ত্রী, এর দাম দেখি, এর তো দাম তো প্রশ্নই আসে না। বরং উষ্ণ অভ্যর্থনা জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে গিয়েছিলেন কে জানেন? গিয়েছিলেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। হাইকমিশন তো যাইবই, হাইকমিশনার না গেলে তো চাকরি থাকবো না, তাই না? তো এটা কেন জানেন? এটা হচ্ছে যে সরকার গঠনে, মানে সরকার গঠন করার সময় এই ভারতের নির্ভরতার মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে এবং চীনের সঙ্গে আছে, এই ভারত এবং চীন মানে এই বিদেশ নির্ভরতার মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে বাংলাদেশের জিও পলিটিক্যাল পজিশন যতই ভালোই হোক না কেন, সম্মানের দিক থেকে শেখ হাসিনার অবস্থান ভিক্ষুকের পর্যায়ে চলে গিয়েছে। ভারতের কাছে, চীনের কাছে শেখ হাসিনার মূল্য একটা ভিক্ষুকের মূল্যের সমান। এবং কূটনৈতিক মর্যাদায় বাংলাদেশের অবস্থান এতই তলানিতে চলে গিয়েছে যে নিজেদেরকে নিজেরাই এখন উষ্ণ অভ্যর্থনা জানাতে হয়। মানে মেয়েরে ফোন করে বলতে হয় যে সাইমা তুই কিন্তু আমারে রিসিভ করার জন্য বিমানবন্দরে আইস, মানে নিজেরা নিজেদেরকে রিসিভ করে। কিন্তু সরকারি সফরে যাওয়ার পরেও ভারতের কোনো একজন মামুলি মন্ত্রী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আসে না। বিনা ভোটের প্রধানমন্ত্রীর দাম কোথাও নাই। এর আগে জাপানে দেখেছি
যে বাংলাদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে সেমিনার হচ্ছে এবং হলুদ মিডিয়ায়, এই সরকার দালাল মিডিয়ায় বড় করে প্রকাশ করা হচ্ছে যে জাপানের বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য, কিন্তু ওই লোকগুলোকে বাংলাদেশ থেকেই ভাড়া করে জাপানে নিয়ে গিয়েছে শেখ হাসিনার সেমিনারে অংশগ্রহণ করার জন্য। তো রাজনীতিবিদদের প্রধান পরিচয় হচ্ছে একটা প্রতিযোগিতামূলক ভোটে নির্বাচিত হওয়া, কিন্তু আপনি যদি ভোটে নির্বাচিত না হন, আপনি যদি জনগণের ভোট চুরি করে বিদেশি প্রভুর কাছ থেকে, বিদেশি প্রভু মানে ভারতের কাছ থেকে, চীনের কাছ থেকে অর্জন করার জন্য মরিয়া হয়ে ওঠেন, তাহলে বিদেশি প্রভুরা আপনাকে মর্যাদা দেবে না। হয়তো ওই যে কুত্তাকে আমরা ফ্যান দিই না, ওরকম ফ্যান ট্যান দিলে দিতে পারে। যাই হোক, এখন মুখ্যমন্ত্রী ভারতে আছেন। তো এই মানে এই সফরসূচি যে তথ্য আমরা পেয়েছি, সেই অনুযায়ী আমরা দেখেছি যে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন এবং এই বৈঠকগুলো শেষে তিনি শনিবারই ঢাকায় ফিরবেন। এবং শেখ হাসিনার যে প্রেস উইংস তারা জানিয়েছে যে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এবং শনিবার শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দেওয়া হবে। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, আবার পরিদর্শন বইতেও নাকি সইটই করবেন। এরপরে তিনি নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং এখানে নাকি শোনা যায় দুই দেশের মধ্যে একাধিক চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। জানি না কি চুক্তি হয়, আমি 100% শিওর যে চুক্তি হবে সবগুলোই হবে ভারতের পক্ষে এবং ভারতের সুবিধার জন্য। এখন আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে যে শেখ হাসিনার এই সফরে 12টা থেকে 14টা চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে যেসব চুক্তি বা সমঝোতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এরকম কয়েকটি আবার নবায়ন করা হবে। এর মধ্যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে। আঞ্চলিক নিরাপত্তা মানে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক চুক্তি হবে। এছাড়া বাংলাদেশের উপর চীনের প্রভাব সহ বিভিন্ন বিষয়ে আলোচনা তো অবশ্যই হবে। আমাদের ওই যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তিনি বলেছেন যে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে। আর কত গভীর হইলে মানে 16 কলা পূর্ণ হবে তা আমি জানি না। এখন আমি অনেক পত্রিকা পড়েছি, অনেক বিশ্লেষকরা মনে করেন যে নতুন করে দুই দেশি সরকার হয়েছে, বাংলাদেশেও শেখ হাসিনা আসলো, আবার ভারতেও মোদী আসলো। এখন নতুন সরকার গঠন হলেও কিন্তু এই দুই দেশই আগের দলই ক্ষমতায় আছে, এই কারণে আলোচনায় অগ্রগতি হতে পারে। এখন শেখ হাসিনা আবার চীন সফরেও কিন্তু যাবেন। এখন চীন সফরের আগে শেখ হাসিনার এই ভারত সফরে উঠে আসতে পারে নতুন রেল করিডোর, তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়। রেল করিডোর মানে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রেল করিডোর চায়, এই হচ্ছে কি একটা। দ্বিতীয় হচ্ছে যে তিস্তা যে ব্যারেজ করবে বাংলাদেশ মহাপরিকল্পনা, সেটা হাসিনা চীনকে দিয়ে করাতে চায়। এটা নিয়ে ভারত একটু গোসা করেছে, এটা নিয়ে আলোচনা হবে। এবং একটু আগে যে বললাম যে ভারত রেল লাইন করবে, যে চিকেন নেক আছে যে শিলিগুড়ি করিডোর, যেটা আসলে ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা, সেটার বিকল্প হিসেবে বাংলাদেশের উপর দিয়ে পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে রেল যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে চায় ভারত। তো সাধারণত হয় কি রাষ্ট্রীয় সফরে দুই পক্ষের দেওয়া নেওয়া থাকে, যে কিছু দিলাম কিছু নিলাম। তবে শেখ হাসিনার এই ভারত সফর নিয়ে মানে উল্লেখ করার মতো কিছুই নেই। বিপরীতে আপনার এই নরেন্দ্র মোদী অল্প ব্যবধানে জয়ী হওয়ার পরেও কিন্তু নরেন্দ্র মোদীকে বেশ ফুরফুরা মনে হচ্ছে। আর শেখ হাসিনা ভোট চুরি করে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনাকে মন মরা দেখা যায়, যেখানে যায় মন মারা দেখা যায়। এখন এই সফরে কোন পক্ষ কম দেবে কোন পক্ষ বেশি দেবে তা বুঝার জন্য জ্ঞানী হওয়া লাগে না। সব যে ভারত নিবে, হাসিনাকে কিছুই দিবে না, এটা যে কেউ বলতে পারে। তো হাসিনার এই সফরের আলোচনাসূচিতে কিন্তু অনেকগুলো চুক্তি, বিনিয়োগ, সমঝোতা স্মারক এবং যৌথ বিবৃতির বিষয় রয়েছে। তবে ভারতের কাছ থেকে বাংলাদেশ কি পেতে চায় তার কোনো কিছুই কিন্তু এই সূচিতে লেখা নেই। এবং এই সফরে তিস্তা পানি বন্টন চুক্তিও কিন্তু স্বাক্ষরিত হবে না। যদিও ভারত সবসময় বলে যে আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেক পরোপকারী, আমাদের গভীর সম্পর্ক, আত্মার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু বাস্তবতা হলো এর ধারে কাছেও আমরা ভারতের আচার ব্যবহারে আমরা দেখি না। গত এক দশকে হাসিনা ভারতের অনেক চাওয়াই পূরণ করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাওয়া হাসিনা পূরণ করেছে তা হলো যে উত্তর পূর্ব রাজ্যগুলিতে ভারতের নিরাপত্তা হুমকি কমাতে হাসিনা ভারতকে সাহায্য করেছে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের যে বিশিষ্ট নেতারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে ভারতে ফেরত পাঠিয়েছে হাসিনা, যা ভারতের স্বাধীনতাপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে আসলে মানে এই হাসিনা মানে এরা সবসময় ভারতের স্বাধীনতা চাইতো, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিয়েছে, বিশেষ করে আসামের বিদ্রোহীদের। এছাড়াও হাসিনা বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে। এদিকে আবার ভারত সফলভাবে হাসিনার সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি করতে পেরেছে, যা কিনা ভারতের স্বার্থের অনুকূলে এই প্রতিরক্ষা চুক্তি ভারতের স্বার্থ রক্ষা করে। এছাড়া ভারত স্বাভাবিক মূল্যের চেয়ে 10-12 গুণ বেশি মূল্যে আদানির বিদ্যুৎ বিক্রি সহ বাংলাদেশে তার রপ্তানি অনেক গুণ বাড়িয়েছে। যেখানে বাংলাদেশের এই বিদ্যুতের কোনো প্রয়োজনই নেই, সেখানে আদানির কাছ থেকে এই 10, 12, 18 গুণ বেশি দামে বিদ্যুৎ কিনেছে শুধু নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য।
এই হচ্ছে কি অবস্থা। অন্যদিকে মানে সাধারণ জনগণের প্রধান অভিযোগ হলো যে এত কিছু দেওয়ার প্রতিদানে বাংলাদেশের যে সর্বোচ্চ অগ্রাধিকার তিস্তা নদীর সুষম পানি বন্টন চুক্তি, এটাকে ভারত গুরুত্বই দেয় না। আবার সীমান্ত হত্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও কিন্তু ভারতের কোনো নজর নাই, এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারে। সীমান্তে বাংলাদেশিদের হত্যার এই হার এমনকি ভারত পাকিস্তান সীমান্তেও দেখা যায় না। এদিকে আবার কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বাড়াচ্ছে, ভারতীয় পণ্য বয়কট প্রচারণাও চালাচ্ছে। তো এর মধ্যেই কিন্তু বাংলাদেশে ভারতের রপ্তানিও বাড়তেছে। এখন প্রায় ভারত 12 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য হয়তোবা এই ভারত বিরোধী প্রচারণার কারণে বা ভারতীয় পণ্য ইয়ের কারণে হয়তো সাধারণ জনগণের যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এগুলো জনগণের যে নিত্যপ্রয়োজনীয় যে দ্রব্যের বাজার, এটাতে হয়তো বিক্রি কমে যাবে। কিন্তু সরকার আবার ভারত থেকে এজন্য বেশি বেশি করে কেনার উদ্যোগ নিয়েছে। আবার ভারতীয় পণ্যের উপর যে শুল্ক আছে এই বাজেটে এগুলো হ্রাস করে দিয়েছে, যাতে ভারত থেকে আরো বেশি বেশি করে পণ্য কেনা যায়। আমি একটা কথার উত্তর দিয়েছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব, তারা তার বাইরে নেই। আমি তার উত্তর দিয়েছি তোমার জানা নেই, ইসলামের স্টাডি করো। তুমি নিজের জায়গাটা বাঁচাবার জন্য তুমি বলছো তারা আহলে কিতাব। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, বর্তমানে নেই, তারা কাফের, তারা বেঈমান। যখনই বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন আর এই জায়গায় তারা আহলে কিতাব থাকেনি, খারিজ হয়ে গেছে আহলে কিতাব থেকে। কিয়ামতের দিন আল্লাহ ঈসা মসিহকে দাঁড় করাবেন তার কওমের সামনে। কোরআনে আছে ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়মের পুত্র ঈসা, আল্লাহ বলবেন হে মরিয়মের পুত্র ঈসা, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন কেঁদে বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওই আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ বলবেন ওরে আমার ঈসা, আমি সব জানি, কিন্তু এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে কোরআনে আছে তাদেরকে বলা হবে এদিকে বাঁধো আর একটার সঙ্গে একটাকে বেঁধে জাহান্নামের রাস্তা অতিক্রম করাও। আর তাদেরকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের কোনো কাজে আসছে না? যারা গাছতলায় সিজদা করে, যারা মাটির মূর্তির কাছে সিজদা করে, যারা ঘোড়ার কাছে সিজদা করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাই, কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন যাদের কাছে তোমরা দুনিয়াতে ভালো মন্দ চাইতে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না? বিদায়ী রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত জনাব পিটার ডি হাস, তাকে নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে। সমালোচনা করার তেমন কিছুই নেই। আলোচনাটা ইতিবাচক যে তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে প্রাণান্ত চেষ্টা করেছেন, দৌড়দৌড়ি করেছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং নানা রকম হুমকি ধামকি থেকে শুরু করে অস্বস্তিকর পরিস্থিতিতে তিনি পড়েছেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ যে নির্বাচন হয়ে গেল জানুয়ারি মাসের 7 তারিখে, এই 7 তারিখের নির্বাচনের ঠিক 15 দিন আগ পর্যন্ত তিনি তার গতি অব্যাহত রেখেছিলেন। পরবর্তীতে তিনি সেটা পেরে ওঠেননি। যে কোনো কারণই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মেনে নিয়েছে এবং ভারতের দাবিদারি করেছে এবং দিল্লির দাসত্ব মেনে নিয়েছে। এখন একজন রাষ্ট্রদূত, তার একটা সীমাবদ্ধতা রয়েছে। তিনি ইচ্ছে করলে সবকিছু করতে পারেন না, আবার তার অনেক কিছু করার আছে। তো সেক্ষেত্রে মিস্টার পিটার ডি হাসের কাছে বিএনপি থেকে শুরু করে গণতন্ত্রকামী যারা মানুষ, তাদের যে আকাঙ্ক্ষা, এটি ছিল আকাশচুম্বী, গগনচুম্বী। তো তারা সেটা করেছেন, গগনচুম্বী সেই চিন্তা ভাবনা করেছেন। কিন্তু আলটিমেটলি মিস্টার পিটার ডি হাস একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের যে শেষ পরিণতি, সেই পরিণতি তিনি দিতে পারেননি। দ্বিতীয়ত, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সঙ্গে সঙ্গে কিছু রাষ্ট্রিক অ্যাকশন সাধারণ মানুষ আশা করেছিল, মার্কিন নিষেধাজ্ঞা থেকে শুরু করে আরও অনেক কিছু। অবস্থার দৃশ্যে মনে হচ্ছিল যে মিস্টার পিটার ডি হাসের কাছে মানুষের যে এক্সপেকটেশন, সেটি অনেকটা জো বাইডেনের মতো বা ব্লিংকেনের মতো। কিন্তু আমেরিকার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী মিস্টার ব্লিংকেন বা জো বাইডেন তারাও চেষ্টা করলে অনেক কিছু করতে পারেন না। তো ফলে সরকার নির্বিবাদে সেই নির্বাচন করে 7 মাস পার করে দিয়েছে। এই 7 মাসের মধ্যে কেবলমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আসছে, এটা নিয়ে কিছু লোকজন লাফালাফি করেছে, নাচানাচি করেছে, কিন্তু এতে সরকারের একটা পশমেও টান লাগেনি। সরকার তার মতো কাজ করে যাচ্ছে, বরপর দিল্লি যাচ্ছে, মানে সরকারের যে গতানুগতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড করে যাচ্ছে। তো এরই মধ্যে মিস্টার পিটার ডি হাসের যে বদলি, এটি নিশ্চিত হয়েছে, নতুন একজন আসবেন। এবং এটা আমি প্রায় 1 বছর আগেই বলেছিলাম যে মিস্টার পিটার ডি হাস আসলে শেষ পর্যন্ত থাকতে পারবেন না। 2 নম্বর এও বলেছিলাম যে মিস্টার পিটার ডি হাস আমেরিকার যে পলিসি, এই পলিসি যে স্ট্যান্ড থাকবে, এটি আমার কাছে মনে হচ্ছে না। এবং পিটার ডি হাস আন্তরিকতা নিয়ে কাজ করছেন, তার মধ্যে কোনো হিপোক্রেসি নেই। কিন্তু আলটিমেটলি আমেরিকা এই যে নেশন,
তারা স্বার্থের জন্য, প্রয়োজনের জন্য যে কোনো সময় তাদের নীতি পরিবর্তন করতে পারে, কারো পা ধরতে পারে, আবার কাউকে একটা জোরে আছাড় দিতে পারে। এবং আমি বলেছিলাম টকশো থেকে শুরু করে ইউটিউব চ্যানেল যে আমি সেই ইরাক যুদ্ধের কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ, প্রেসিডেন্টের পরে যিনি গুরুত্বপূর্ণ, তিনি মিস্টার রামসফেল্ড ছিলেন ওই জমানাতে, জুনিয়র বুশের জমানাতে। তো রামসফেল্ড জনাব সাদ্দাম হোসেন সাহেবের কাছে গিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, আর সাদ্দাম হোসেন পায়ের উপর পা তুলে কথা বলছিলেন, এবং একটা আমাদের পীর মোর্শেদের সামনে যেভাবে লোকজন দাঁড়ায় ওভাবে রামসফেল্ডের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু এর অল্প কিছুদিন পরে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আবার সেই লিবিয়ার গাদ্দাফিরও একই অবস্থা। গাদ্দাফির সঙ্গে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্টের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, সম্ভবত ভদ্রলোকের নাম নিকোলাস সার্কোজি। তো এই ভদ্রলোকের মাধ্যমে তিনি আমেরিকাকে ম্যানেজ করে একেবারে ঐতিহাসিকভাবে তিনি জাতিসংঘে যান এবং সেখানে ভাষণ দিয়ে, প্রথাবিরোধী ভাষণ দিয়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা দুনিয়া তোলপাড় সৃষ্টি করে ফেলেন, এবং সবাই ধরে নেয় যে গাদ্দাফি অস্পর্শ এবং আমেরিকার সঙ্গে তার একটা নেগোসিয়েশন হয়ে গেছে। কিন্তু এরপরে শুরু হয় গাদ্দাফির পতন। এরকম অনেক কিছু আছে। আমেরিকার এই পলিসিটা একটা নির্দিষ্ট সিস্টেমে চলে। তো বাংলাদেশে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম, পিটার ডি হাস যেভাবে এক্সপেক্ট করেছিল, সেইভাবে আসলে হয়নি। আর এটা যে অনাগত দিনে হবে না তাও বলা যাচ্ছে না, আবার হবে তাও বলা যাচ্ছে না। আমেরিকার স্বার্থ, নিজের স্বার্থের বাইরে যাবে না, নিজের পলিসির বাইরে যাবে না, এবং তারা তাদের মতো করে কাজকর্ম করবে। এক। 2 নম্বর হলো এখন নির্বাচনের খুব কাছাকাছি, জো বাইডেন পাস করবেন কি করবেন না। যদি পাস করেন এক ধরনের পলিসি হবে, যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসেন তাহলে আওয়ামী লীগের জন্য একটা সুখ স্বপ্ন হয়ে যাবে। এর কারণ হলো ট্রাম্প শুধু আমেরিকার বিষয়ই তিনি দেখবেন, এবং কি ন্যাটোর ব্যাপারেও তার অত আগ্রহ নেই, চীনের ব্যাপারও থাকবে না। আর বাংলাদেশ ভারত তো প্রশ্নই আসে না, নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে। ফলে এই বাংলাদেশের বিষয়টি অ্যাবসলিউটলি নরেন্দ্র মোদীর হাতে চলে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান। তো এরকম যে একটি অবস্থা, সেই অবস্থার মধ্যে বাংলাদেশের খবর হলো যে মিস্টার পিটার ডি হাস তিনি চাকরি ছেড়ে দিয়েছেন অভিমান করে, রাগ করে, বিরক্ত হয়ে। এর কারণ হলো বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে নীতি ছিল গত 3 বছর ধরে, যেটা নিয়ে খুব পরিশ্রম করেছেন মিস্টার পিটার ডি হাস, সেটি একেবারে উল্টো স্রোতে গিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে যে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে এবং ভারতকে যেভাবে অবাধে একটি দামি ভোট করতে দিয়েছে, এটি মিস্টার পিটার ডি হাস ব্যক্তিগতভাবে অপমানিত বোধ করেছেন, এবং এজন্য তিনি আর চাকরি করবেন না, চাকরি ছেড়ে দিচ্ছেন। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে। তো এখন সেই খবরটির সত্যতা কতটুকু, তার চাকরি আর কতদিন আছে, কিংবা তিনি নতুন কোনো পদে যোগদান না করে কেন চাকরি ছাড়লেন, এই বিষয়গুলো মিস্টার পিটার ডি হাসের পক্ষ থেকে কোনো কিছু বলা না হলেও তার যারা ঘনিষ্ঠজন রয়েছেন, হয়তো তিনি কারো কাছে কোনো বিষয় শেয়ার করেছেন, সামহাও এটি বাজারে একেবারে সয়লাভ হয়েছে যে মিস্টার পিটার ডি হাস মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কারণে তিনি পদত্যাগ করেছেন, নতুন নীতির কারণে। তো এটা যদি হয়ে থাকে, আমি মিস্টার পিটার ডি হাসকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তার জন্য আমি প্রার্থনা করব দীর্ঘদিন আমি তাকে মনে রাখবো তার এই কর্মকাণ্ডের কারণে। এর কারণ হলো যে জীবনে সব কাজে সফল হওয়া যায় না, সব কাজে ভালো ফলাফল পাওয়া যায় না, এবং সবাই জীবনে ঠিক তার যে কাঙ্ক্ষিত মাকাম সেখানে পৌঁছাতে পারে না। কিন্তু মানুষ যখন চেষ্টা করে, বারবার চেষ্টা করে, এই চেষ্টাটাই কিন্তু ইতিহাস থেকে যায়। এই চেষ্টার ফলে ইতিহাস গড়ে ওঠে, এবং তার সেই চেষ্টার ফলশ্রুতিতে অন্য কেউ এসে হয়তো সেই হালটা ধরে। তো মিস্টার পিটার ডি হাস চলে যাবেন, বাংলাদেশ তাকে যথেষ্ট সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। তিনি সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে একটা চমৎকার সম্মান এবং মর্যাদার আসন তিনি তৈরি করে ফেলেছেন। তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, অনাগত দিনেও হবে। ফলে তার যে অসম্পূর্ণ কর্ম, সেই অসম্পূর্ণ কর্ম যদি তার পরবর্তী যিনি আসছেন তিনি এগিয়ে নেন, তাহলে হয়তো এই তার যে শ্রম সেটি কাজে লাগবে। নম্বর 1। নম্বর 2 হলো তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটিও মার্কিন প্রশাসনে যারা খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন, ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক, তাদের জন্য এটি একটা লেসন, একটা শিক্ষা, যে একজন রাষ্ট্রদূত তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কারণে তিনি অপমান বোধ করে তিনি পদত্যাগ করেছেন। আমাদের দেশে তো পদত্যাগ মানে পা কেটে ফেলা না পর্যন্ত কেউ পদত্যাগ করতে চায় না, পা তার লাগবেই। তো সেই দিক থেকে মিস্টার পিটার ডি হাস যে সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকার মতো একটা জায়গাতে একটি সরকারি চাকরি, তারপর একটি রাষ্ট্রদূতের মতো পদ এবং পদবি, এটি নিশ্চিত জীবন, এসব বাদ দিয়ে আদর্শগত কারণে চাকরি ছেড়ে দিয়ে তারপর সেখানে বিকল্প কর্মসংস্থান আমেরিকাতে এত সোজা জিনিস নয়। আমেরিকাতে ঠিক এক্সিকিউটিভ পদগুলো খুব অল্প, বেশিরভাগ মানুষই শ্রমজীবী মানুষ, সেখানে গিয়ে নানা রকম কষ্টকর কাজ করে। আমাদের এই যে বাংলাদেশের একসময় ব্রিগেডিয়ার বাড়ি ছিলেন, ডিজিএফআইয়ের কর্মকর্তা, 111-এর সময় একেবারে যাকে লর্ড অফ দ্য রিং মানে বলা হতো, তো সেই মানুষ এখানে পিজার ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন, অর্থাৎ পিজা হাটে কাজ করেন এবং বিভিন্ন বাসায় এই পিজা পৌঁছে দেন, এবং এটা তিনি নিজে বলেছেন। সেখান থেকে নিজে গাড়ি চালিয়ে বা হুন্ডা চালিয়ে, ওখান থেকে হুন্ডা না গাড়ি চালিয়ে তাকে সেই পিজা ডেলিভারি দিতে হয়। সেই কাজ একজন ব্রিগেডিয়ার তিনি সেখানে করতে বাধ্য হচ্ছেন। এটা হলো সেই দেশের সমাজের যে কাঠামো, সেই কাঠামো। বেশিরভাগ মানুষই 2-3টা চাকরি করে, কেউ হয়তো ড্রাইভিং করে। সেরকম হাজিদের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ার্ড করে
একই ডিপার্টমেন্টের ছাত্র, দুজন তিনি সিনিয়র। হাদিস সাহেব পদে থাকতে যখন ওটা প্রাইম মিনিস্টার্স মেন আলজাজিরা ডকুমেন্টারি প্রকাশ হলো কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গণতন্ত্র প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। একজন আওয়ামী লীগের এমপি বলছে, আমি এই ৭২, ৭৩, ৭৪ আলামত দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীকে সরকারের নিয়ন্ত্রণ নেই। আজ গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক প্রতিষ্ঠা সালমানের কমল এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর, কারণ নিজে বাইরে সব তার আঙ্গুলি হেলানো উঠে আর বসে। কাজে আমি কথা বলে আবার বাসা থেকে যাতে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটা একটা সন্দেহ। তারপরে বলছি বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করছে, আপনারা পড়ে নেবেন। 11 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে, সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বউয়ের নামে প্রপার্টি, এত করাপশন, কয়টা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন যেটা তারিখ সিদ্দিকীর বিরুদ্ধে পারবেন না আপনারা। সেটা আপনার আজিদের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ারের পরে আমার একই ডিপার্টমেন্টের ছাত্র, দুজন তিনি সিনিয়র। আমি খুব কিছু লেখা লিখছিলাম, কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও হাদিস সাহেবের মরা গরু ধরে টানছেন, মরা সাপ ধরে পিটাচ্ছেন। হাদিস সাহেব পদে থাকতে যখন ওটা প্রাইম মিনিস্টার্স মেন আলজাজিরা ডকুমেন্টারি প্রকাশ হলো কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গণতন্ত্র প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। কয়েকজন ভাইস করেছেন। আমরা বলি যখন সবকিছু কমন হয়ে যায় তখন খুব সরব থেকে। যাই হোক, যেহেতু আরো অনেক বক্তা বক্তব্য রাখবেন, আমি সর্বশেষ সংক্ষিপ্ত করতে চাই আমার বক্তব্যটাকে এভাবেই যে বাংলাদেশের চলমান অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান সমস্যা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের ভারত হটাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সেই জায়গায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।